26,000 জনের নিয়োগ বাতিল হলো। এই 26,000কে নিয়োগ করেছিল বর্তমান শাসক দল। সমস্ত দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ হয়েছিল। এদের মধ্যে থেকে যারা 35-এর নিচে মার্কস পেয়েছিল তাদের এতদিনে যত বেতন পেয়েছে সেই বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে 12% ইন্টারেস্ট সহ। 2016 সালের যে নিয়োগ হয়েছিল, শিক্ষায় যে নিয়োগ, সেই নিয়োগে দুর্নীতি হয়েছিল এবং সেই নিয়ে মহামান্য আদালত হাইকোর্ট আজকে একটি রায় দিয়েছেন এবং প্রায় 26,000-এর কাছাকাছি মানে 25,753 জনের চাকরি বাতিল করা হলো, মানে গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন হাইকোর্টের আইনজীবী রমেন বোস। রমেন স্যার, আপনাকে নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। সবাই চাকরি করছিলেন প্রায় 26,000-এর কাছাকাছি, মানে 25,653 সামথিং। তো কি বলবেন এই যে গোটা এতজনের চাকরি চলে গেল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? সবার প্রথম যেটা আমি বলবো যে অনারেবল কোর্ট যে অবজারভেশন দিয়ে অর্ডার দিল, যে অর্ডারে 26,000 জনের নিয়োগ বাতিল হলো, এই 26,000কে নিয়োগ করেছিল বর্তমান শাসক দল। এই বর্তমান শাসক দল 2011-তে শাসনে আসে। 2011-তে শাসনে আসার পরে থেকে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় এটা ছিল। এই 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে এই শাসক দলের অধীনে চলেছে। তাহলে এই অর্ডার থেকে এটা পরিষ্কার হলো যে অনারেবল হাইকোর্ট নিশ্চয়ই তথ্যভিত্তিক সমস্ত কিছু বিবেচনা করে এটা বুঝতে পেরেছে যে সমস্ত দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ হয়েছিল। তাই এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার যারা চাকরি পেয়েছিল তাদেরকে প্রাথমিকভাবে সমস্ত বাতিল হলো। শুধু তাই নয়, এদের মধ্যে থেকে যারা 35-এর নিচে মার্কস পেয়েছিল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনারেবল হাইকোর্ট যে অর্ডার দিল সেই অর্ডারে বলা হলো যে তাদের এতদিনে যত বেতন পেয়েছে সেই বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে 12% ইন্টারেস্ট সহ। একটা অর্ডার আছে, তাহলে সমস্ত মানুষ যারা এখানকার চাকরিজীবী যেভাবেই পেয়ে থাকুক না কেন প্রত্যেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং তাকে তার যোগ্যতা প্রমাণ করে আবার নতুনভাবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে স্বচ্ছ প্রমাণ করে চাকরিতে বহাল হতে হবে। বা অন্যভাবে স্বচ্ছতার সাথেও যদি কেউ চাকরি পেয়ে থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে দেখা যাবে একটা আশঙ্কার মধ্যে দিন কাটাবে। এই আশঙ্কার মধ্যে দিন কাটানোর সংখ্যা যদি 26,000 চাকরি যাওয়া ক্যান্ডিডেটের হয়, আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা মনে করি এই 26,000-এর সাথে সমস্ত মানুষ যারা জড়িয়ে থাকে পারিবারিকভাবে বা বিভিন্নভাবে, তাহলে তার সংখ্যাটা দাঁড়াবে হয়তো কয়েক লক্ষ। তাহলে এই কয়েক লক্ষ পরিবারকে আজকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল আমাদের বর্তমান শাসক দলের এই দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়ার প্রক্রিয়ার কারণ। তাই আমি বলবো যে এই ধরনের দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়ার যে পদ্ধতিগুলো ছিল সেখান থেকে বর্তমান শাসক দলকে দূরে থাকা দরকার এবং পরবর্তী সময়ে যা নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া, যেটা আদালত যেভাবে অবজারভেশন দিচ্ছে বা তার যে নির্দেশক্রম আছে সেই মোতাবেক পরবর্তীতে চাকরি দেওয়ার সিস্টেম চালু করা উচিত বা সেই অনুযায়ী মেনে চলা উচিত। এখানেই একটা বিষয় যে যারা যোগ্যতা থাকাকালীন চাকরি পেয়েছে তারাও তো চাকরি করছিল এতদিন। এবার বিষয়টা হচ্ছে তাদেরও আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, বসে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে ধরুন সেই পরীক্ষায় এবারে আবার যারা বসবে, মানে যারা চাকরি করতো তাদেরও যোগ্যতা প্রমাণ করতে হবে। ধরুন উত্তীর্ণ হলো না, কিন্তু তারা যোগ্য, তারা চাকরি করে এসছে, ধরুন 16 সাল থেকে যদি করে আসে 4-5 বছর 6 বছর 8 বছর ধরে চাকরি করছে তারা। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিবারগুলো বা সেই মানুষগুলো আবার যদি পরীক্ষায় পাশ করতে না পারে বা ধরুন তাদের নাম লিস্টেড হলো না, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যারা যোগ্যতা প্রমাণ করতে পারবে না, প্রসিডিউরাল ওয়েতে আমরা যেটা বলবো, যেটা নিয়ম, যেভাবে নিয়োগ হয় সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যখনই তারা অন্তর্ভুক্ত হবে তাহলে যোগ্যতা প্রমাণ না করতে পারলে তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে গেল। এই ক্যান্ডিডেচার ক্যান্সেল হলে তাহলে এই যে মানুষগুলো যারা আগে সত্যিই যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছিল, যদিও আমরা সেটা সহজভাবে জানি না কারণ সেটা আদালতের কাছে পরিষ্কার হয়নি বা রাজ্য সরকারও সেটা পরিষ্কার করতে পারেনি, যে পরিষ্কার সমস্ত নিয়োগটাই যখন আমাদের প্রশ্নচিহ্নর সামনে এসে দাঁড়ালো তাহলে বাস্তবে তাদেরই সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হলো যারা নিজের যোগ্যতা প্রমাণ করে তখন চাকরি পেয়েছিল। আজকে তাদেরকে দুশ্চিন্তার মধ্যে ঠেলে দেওয়া হলো এই দুর্নীতিযুক্ত সরকারের কারণে। একটা
একটা বিষয় আমরা দেখেছিলাম যখন এই আমাদের প্রাক্তন যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হলেন, তারপরে দেখেছি বিভিন্ন ধরনের বৈঠক করা হয়েছিল এবং এখন যিনি দায়িত্বে আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনিও একাধিকবার মিটিং করেছিলেন। আমরা দেখেছি ক্যামাক স্ট্রিটে কুণাল ঘোষ নিয়ে গিয়ে বৈঠক করেছিলেন চাকরি প্রার্থীদের সাথে, যারা যোগ্য, যারা রাস্তায় বসেছিল, কিন্তু তাও এতদিনেও সমাধান কিছু হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। কেন, কোথায় এত গলদ বা জটিলতা, বা কোন জায়গায় রাজ্য সরকার এই শিক্ষাক্ষেত্র বা ডিপার্টমেন্টটাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে যেখানে দাঁড়িয়ে সমাধান সূত্রই বেরোচ্ছে? এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট উত্তর দিতে পারি। রাজ্য সরকারের মাধ্যমে যখন নিয়োগ প্রক্রিয়াগুলো চলল, এই নিয়োগ প্রক্রিয়াতে কারা অংশগ্রহণ করে? ক্যান্ডিডেট তো পরীক্ষা দেয়, তারা ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে, পরীক্ষা দেয়, তারা রেজাল্ট দেখে, চাকরি পায়। কিন্তু প্রশ্ন হলো, যারা পরীক্ষা নিয়েছিল, যারা বিজ্ঞাপন দিয়েছিল, যারা ফাইনাল সিলেকশন ডিক্লেয়ার করেছিল এবং পরবর্তী সময় যারা চাকরির এই পরীক্ষার ফর্মগুলো, মানে ফর্ম বলবো কেন, আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছিল এবং তাদের ডেটা শিটের এগুলো তৈরি করেছিল, এই যে টোটাল চাকরি দেওয়ার প্রক্রিয়াতে যারা যুক্ত ছিল, রাজ্য সরকারের আজও পর্যন্ত আমরা এমন কোনো পদক্ষেপ দেখতে পাইনি যে যারা মূল চাকরি দেয়া, একদম শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একদম গ্রুপ ডি স্টাফ পর্যন্ত যারা ইনভলভ ছিল টোটাল প্রক্রিয়ার মধ্যে, তাদেরকে নিয়ে কি কাজ হলো, তাদের বিরুদ্ধে কি অ্যাকশান হলো, তাদের কাছ থেকে কি জানতে চাওয়া হলো, এবং তাদের সকলের নাম কেন প্রকাশ করা হয়নি আজও পর্যন্ত, যে 16 সালের নিয়োগ প্রক্রিয়ায় এই মানুষগুলোই যুক্ত ছিল? তাহলে সেটাও মানুষ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়, আমিও একজন আইনজীবী হিসাবে এটা জানতে চাই। সমস্ত মানুষ যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তাদেরকে আগে সবার সামনে এই ডোমেনে আনা হোক, যে যারা এই টোটাল কার্যকারিতার মধ্যে যুক্ত ছিল এবং কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াতে সমস্ত মানুষকে দুর্নীতির মাধ্যমে চাকরি দেয়া হলো, সে যেভাবেই তারা দুর্নীতি করে থাকুক না কেন, সেইটা রাজ্য সরকার প্রকাশ্যে কেন ঘোষণা করতে পারছে না? কি ভয় আছে তাদের? কারা যুক্ত আছে? মাথা থেকে নিচু পর্যন্ত সবার নাম আনা উচিত। অনেক এজেন্ট যারা ছিল, যেমন কুন্তলের নাম উঠে আসে, শান্তনু, অনেক এজেন্ট, তারা তো এখনও গ্রেফতার হয়েছে, তারা তো ভেতরে, জেলের ভেতরে, যারা যারা ছিল, এবং কল্যাণময় থেকে শুরু করে অনেকেই যারা আধিকারিকরা ছিল তারাও কিন্তু গ্রেফতার। এই আধিকারিক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি বলছি না যে শুধুমাত্র এই আধিকারিকরাই জড়িত আছে বলে আমার মনে হয় এদের সাথে অন্তত আরও হাজার হাজার লোক জড়িত আছে। নিজ থেকে যারা এই 26,000 ক্যান্ডিডেটের মধ্যে, আমি যদিও পরিষ্কার করে বলতে পারছি না যে কারা দুর্নীতি, কতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করেনি, মানে অকৃতকার্য কতজন এখানে চাকরি পেয়েছে, সেই ডেটাটা এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু ওই মানুষগুলো যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে সেখানে হয়তো 20,000 ছিল, তাহলে 20,000টা মানুষের সাথে তো এই কটা ব্যক্তি এককভাবে যোগসূত্র করেনি। নিশ্চয়ই এই যোগসূত্র করার জন্য আরও অনেক এজেন্ট আছে এবং সেই সংখ্যাটা হয়তো কয়েকশো বা কয়েক হাজার পর্যন্ত হতে পারে। সেই হাজার পর্যন্ত পৌঁছাতে হবে বা লক্ষ পর্যন্ত যদি লোক থাকে তাদেরকে পৌঁছাতে হবে, তাদেরকে সামনে আনতে হবে। আর সেই মানুষগুলোর জন্য আমাদের যারা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ তো আস্তে আস্তে একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এই যে টিচারগুলোকে আজকে ছেটে দেওয়ার জায়গা আসছে, তাহলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে যে সমস্ত স্কুলে, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? তাহলে তো তারা বাস্তবে এই দুর্নীতি যুক্ত সরকারের কারণে একটা প্রজন্মের পর প্রজন্ম তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা এই মামলাগুলো দেখছি যা প্রায় 10 বছর হতে চললো, তাহলে 10 বছরের এই যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছে বিভিন্ন সময়ে, তারা বিভিন্ন স্কুলে পড়াচ্ছে, তার মানে অযোগ্য শিক্ষক শিক্ষিকা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবে, এরাই ভবিষ্যতে একজন ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অ্যাডভোকেট হবে, কেউ শিক্ষক হবে। তাহলে আমাদের প্রজন্ম, এই মানুষগুলো যারা প্রফেশনালি ভবিষ্যতে গিয়ে দাঁড়াবে, তাদের কাছ থেকে আমার সোসাইটি সমস্ত কিছু উপকার পাবে। তাহলে সেই উপকার যারা দেবে তারাই তো যোগ্য শিক্ষকের কাছে পড়তে পারলো না। এই ক্ষতিটা যে চরম ক্ষতি, এই ক্ষতির মূল্যায়ন কী করে রাজ্য সরকার করবে? এবং সেটা রাজ্য সরকারের সমস্ত মানুষের কাছে যোগ্য জবাবের মাধ্যমে জানানো উচিত যে এইটার বিষয়ে তারা কি ভাবছে, তাদের উন্নীতিকরণ করা যাবে কি করে। একদমই। আর একটা খুব নির্দিষ্টভাবে প্রশ্নে যাব, যে এই যে 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল, মানে তাদের চাকরিটা এখন চলে গেল, তার মানে আবার সেই শূন্য পদ তৈরি হলো, স্কুলগুলোতে সেই টিচাররা আর যেতে পারবে না, তাহলে 26,000 শিক্ষক আর স্কুলে থাকবে না। তাহলে এমনি নিয়োগ প্রক্রিয়া অনেক দিন বন্ধ। আমরা যেটুকুনি আমাদের কাছে ডেটা আছে জানি, পশ্চিমবাংলার যে সরকারি স্কুল সেখানে এমনি শিক্ষকের সংখ্যা কম, তারপরে আরও 26,000 কমে গেল। তাহলে
পরিকাঠামোটা ঠিক কোন জায়গায় দাঁড়াচ্ছে, কি কি জায়গায়, কোন ভয়ঙ্কর জায়গায় গিয়ে শিক্ষার পরিণতি দাঁড়াচ্ছে? খুবই মারাত্মক পরিস্থিতি, খুবই মারাত্মক পরিস্থিতি। আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দেওয়া হলো। অনিশ্চিত কী করবে, শুধু কি ছেলে মেয়েগুলো, আজকে ছেলে মেয়েগুলো যে পরিবারভুক্ত মানুষ, তাদের গার্জিয়ান, তাদের আত্মীয় পরিজন, তাদের বন্ধু বান্ধব সবাই মিলে দুশ্চিন্তায় পড়ল। দেখা যাবে এইভাবে ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক কোটি হতে পারে, যারা ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যদি আমাদের সমগ্র স্কুলে যারা ছাত্রছাত্রী পড়ছে, যদি 1 কোটি ছাত্রছাত্রী হয়ে থাকে, তাহলে 1 কোটির সাথে আরও 5 গুণ করুন, তাহলে 5 কোটি মানুষ অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবছে। এবং আমরাও একটা প্রতিবেশী পরিজন, এই রাজ্যের নাগরিক, তারাও ভাবছি যে একটা অনিশ্চিত আমরা পরিবেশ তৈরি করে ফেললো এই সরকার, তার থেকে মুক্তি পাবো কীভাবে। একদম শেষ প্রশ্ন, ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার একটি পরিকল্পনা করছেন এবং সুপ্রিম কোর্টে যাবেন এই যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে, কি বল? রাজ্য সরকার যখনই কোনো দুর্নীতির ধরা পড়ছে প্রত্যেকটি মামলায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। অবশ্যই সুপ্রিম কোর্টে যাওয়ার নৈতিক অধিকার প্রত্যেকেরই আছে। রাজ্য সরকার কেন, যে কোনো মামলাকারী যেতে পারে, রাজ্য সরকারও যেতে পারে। তা আমার প্রশ্ন, সেটা রাজ্য সরকার আইনানুগভাবে যাওয়ার সুযোগ আছে, যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, রাজ্য সরকার এখনও পর্যন্ত এতদিন ধরে মামলা চলছে, এইটা কেন একটা স্বচ্ছতার কথা সামনাসামনি বলতে পারছে না যে এই মানুষগুলো আমাদের এই কাজগুলো করেছিল, এদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে প্রত্যেকটা মন্ত্রী বসে বসে এইগুলো চাকরি দিয়েছে। নিশ্চয়ই এখানে অনেকে জড়িত আছে। যারা জড়িত আছে তাদের নামগুলো কেন সামনে প্রকাশ্যে এনে তাদেরকে সাজা ঘোষণা করার রাস্তা নিতে পারছে না রাজ্য সরকার? ভয়টা কিসের? মানে এমন কোনো ভয় আছে কি এদের কাছে যে আমরা তাদের নাম বলতে গেলে আমাদের কোনো ডালপালার থেকে মাথায় পৌঁছে যেতে পারি? প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে পিরামিডের চূড়োয় পৌঁছতে হবে, মানে পিরামিডের চূড়ো। একদম, আমাদের যখনই কোনো প্রশাসন চলছে তাহলে প্রশাসনের একটি মাথা আছে, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। মুখ্যমন্ত্রীর অধীনে আরও আমাদের মন্ত্রিসভার সদস্য আছেন, বিভিন্ন দপ্তর তারা চালান, এবং সেই মন্ত্রীদের তাদের প্রত্যেকের সেক্রেটারি আছেন। তাহলে এই সমস্ত তথ্য যেভাবে কাজ করে একটা চাকরি পায়, তাই একটা অর্থ দপ্তর যেমন আছে, শিক্ষা দপ্তর যেমন আছে, অন্যান্য অনেক দপ্তর আছে। আজকে তো চাকরি দুর্নীতি তো শুধুমাত্র শিক্ষা দপ্তরের চাকরি নয়, অনেকে এখানে তো বিভিন্ন মামলায় দেখতে পাচ্ছি, কখনো পৌরসভার চাকরি, কখনো দেখা যাচ্ছে অন্য কোনো একটা বন দপ্তরের চাকরি, কখনো শিক্ষা দপ্তরের চাকরি, কখনো দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের চাকরি, যেখানেই যাচ্ছেন দুর্নীতি। তাহলে এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় কারা দিল? কেনই বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে পারলেন না? তাহলে কি এটা তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ফিডব্যাকগুলো থাকা উচিত ছিল রাজ্যের প্রধান হিসাবে, তাহলে কি তারা দুর্বল ছিল, নাকি না এখানে কোনো রকম একটা প্রশ্রয় ছিল? তাহলে মানুষ সেটা জানতে চায়। সাধারণ মানুষ হিসাবে আমিও জানতে চাই যে রাজ্যের প্রধান সেটা পরিষ্কারভাবে বলুক, কীভাবে এত বড় দুর্নীতি দিনের পর দিন চলতে পারলো রাজ্যে? কেনই বা সাধারণ মানুষ আজকে অনিশ্চিত ভবিষ্যতের পথে চলে গেল? স্যার, শেষ প্রশ্ন, যা পরিস্থিতি এসে দাঁড়ালো, আমরা শিক্ষাক্ষেত্রে দেখছি দুর্নীতি, শুধু তাই না, আমরা খাদ্য দপ্তরেও দেখেছি রেশন দুর্নীতি একটা বড় স্ক্যাম, এবং সেই খাদ্যমন্ত্রীও জেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার চিত্রটা ঠিক কী? মানে পশ্চিমবাংলা, এত তো রাজ্য আছে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবাংলা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? আমি একজন আইনজীবী হিসাবে বলবো, আমাদের পশ্চিমবঙ্গে এই যে চাকরি দুর্নীতি যেটা দেখতে পেলাম, এত বড় সংখ্যায় একটা দুর্নীতি, সেটা আমার এই প্রফেশনাল, যতদিন আমি এই প্রফেশনে যুক্ত আছি, আমি অন্তত সারা ভারতবর্ষে কোথাও হয়েছে বলে শুনিনি, এবং পৃথিবীতে কোথাও হয়েছে বলে সেটাও শুনিনি। যদি কেউ জেনে থাকে সেটা জানাক, নিউজে কোনো রকম চ্যানেলে জানাক যে হ্যাঁ পৃথিবীতে এরকম ঘটনা ঘটে। আমার জানা নেই, এবং আমি মানে এটা আমাদের ভাবতে ভয় লাগে যে আমরা কোন ভবিষ্যৎকে রেখে যাব সেখানে এই ধরনের দুর্নীতির মাধ্যমে। যদি চাকরিটাকে তো ছোটোখাটো বিষয় নয়, এরা আমাদের সমাজ সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করবে। তাহলে যারা সমাজ সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করবে, তারা দুর্নীতির মাধ্যমে যদি চাকরি পেয়ে থাকে, অযোগ্য হিসাবে যদি যোগ্যতার জায়গায় চাকরি পেয়ে থাকে, যোগ্য ছেলেমেয়েরা ফুটপাতে আন্দোলন করবে, আর অযোগ্য ছেলেমেয়েরা নিশ্চিতভাবে চাকরি করবে বিভিন্ন দপ্তরে গিয়ে, তাহলে কোন ভবিষ্যৎ আমরা পাচ্ছি? তাহলে সেই ভবিষ্যৎই আমাদের প্রজন্মকে দেয়া হলো, যেখানে যোগ্যতার লোক নেই, অযোগ্য লোক থাকছে। তাই এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের রাজ্যকে ফেলে দেওয়া হয়েছে। সেখান থেকে যে কোনো মূল্যে সাধারণ মানুষকে তার জনজাগরণের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা উচিত। অসংখ্য ধন্যবাদ রমেন স্যার, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।